আমরা আজ প্রশাসনের সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলার জন্য মুখোমুখি হয়েছি প্রশাসন ক্যাডারের 25তম বিসিএস এর নুরুল করিম ভূঁইয়ার সঙ্গে। উনি আমার সঙ্গে এই লাইভে আছেন। তো নুরুল করিম ভূঁইয়া, আপনাকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনি জি, কেমন আছেন? আপনাকে অভিনন্দন। জি, আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। তো আমি দেখেছি যে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ডিসি পোস্টিংকে কেন্দ্র করে যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং ডিসি পোস্টিং দেওয়ার পূর্বের যে একটি প্রক্রিয়া, সেখানে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আপনাকে এবং আপনার ব্যাচমেটের আপনার 25তম বিসিএস এবং 25, 27 এবং 24 এই তিন বিসিএস এর কয়েকজন প্রফেশনাল কর্মকর্তাকে, আপনাদের সিনিয়র কর্মকর্তারা, আমি বলতে চাই যে সাধুবাদ জানিয়েছেন। আপনারা ওই মুভমেন্টে এটাকে একটা প্রশাসনের ঐতিহ্য মর্যাদা ঠিক রেখে কিভাবে মাঠ প্রশাসনে যোগ্য দক্ষ জেলা প্রশাসক নিয়োগ দেওয়া যায় সে ব্যাপারে আপনারা সহায়তা করতে চেয়েছেন, আমি যতদূর জানি। এবং এখানে আপনি একটি মুখ্য ভূমিকা পালন করেছেন। যদি একটু আপনি এটার প্রাথমিক বিষয়টা বলেন আমাদেরকে। জি, ধন্যবাদ। যেটা হলো নরমালি আপনার জেলা প্রশাসক পদায়নের আগে একটি ফিট লিস্ট তৈরি হয়। যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে একটি ট্রানজিশন যাচ্ছে, একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছে, কোনো কিছুই নর্মাল নয়। সবকিছু একটা মোটামুটি বলা যায় আমরা একটা প্রক্রিয়া থেকে আরেকটা প্রক্রিয়ায় স্থানান্তরিত হচ্ছি। সেজন্যই আমাদের পক্ষ থেকে দাবি ছিল যে বিগত সরকারের তৈরি করা যে নীতিমালা সেটি বাতিল করা এবং তৈরি করা যে ফিট লিস্ট সেটি বাতিল করা। তো আমাদের এসএসবি সম্মানিত সদস্যরা আমাদের সাথে কথা বলেছেন, তখন ওনারা আমাদের সাথে একমত হয়েছেন যে হ্যাঁ, বিগত সরকারের তৈরি করা যে নীতিমালা এবং তৈরি করা ফিট লিস্ট দুটি বাতিল করা হলো। তাহলে কি করতে হবে? তখন আমাদের কাছে যখন বলা হলো তোমরা আমাদেরকে কিভাবে হেল্প করতে চাও, আমরা আমাদের প্রক্রিয়াগুলো বললাম। আমাদের যেই আমরা বলেছি যে 3টা বিষয়কে আপনারা সামনে রাখতে পারেন। এটি হচ্ছে মেধা, এটি হচ্ছে সততা, আর এটি হচ্ছে দক্ষতা। যেহেতু গত 5 তারিখে আমরা যেটাকে 36শে জুলাই বলি, রাষ্ট্র একটি নতুন করে একটি স্বাধীনতা লাভ করেছে। সেই আন্দোলনের মূল বিষয় ছিল মেধাভিত্তিক একটি সমাজ গঠন করা এবং বৈষম্যহীন একটি সমাজ গঠন করা। যদি আমরা মেধাভিত্তিক একটা সমাজ গঠন করতে যাই, যদি বৈষম্যহীন একটি সমাজ গঠন করতে যাই, তাহলে আমাদের আরো দুটো বিষয়কে সামনে আনতে হবে, সেটি হচ্ছে সততা এবং দক্ষতা, এবং একই সাথে মেধাকে আমাদের মূল্যায়ন করতে হবে। সেই জন্য আমরা বলেছি আপনারা সাউন্ডটা ঠিক করেন, সাউন্ডটা চলে গেছে। হ্যাঁ, সাউন্ডটা ঠিক করেন। হ্যাঁ, ঠিক করেছি। হ্যাঁ, এই 3 ক্রাইটেরিয়াকে যদি আপনারা সামনে নিয়ে আগান, তাহলে আমরা মনে করি যে আন্দোলনটি হয়েছে এবং যে স্পিরিটকে সামনে রেখে এই রাষ্ট্রটি স্বাধীন হয়েছে নতুন করে, সেটি অনেকাংশে ফুলফিল হবে। তখন ওনারা আমাদের সাথে একমত হয়েছেন এবং এটিকে সাধুবাদ জানিয়েছেন। এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি, হ্যাঁ, পেছনের কথা যেটা আমরা বলি। তো ওই কিন্তু সময় এটা, হ্যাঁ বলেন। কিন্তু পরবর্তীতে যখন জেলা প্রশাসক পদায়ন হলো, তখন আমরা বেশ অবাক হলাম এই কারণে যে আমরা দেখতে পেলাম যে বিগত সরকারের তৈরি করা যে ফিট লিস্ট, সেই ফিট লিস্ট থেকে 59 জন জেলা প্রশাসকের মাঝে 56 জন জেলা প্রশাসককে পদায়িত করা হয়েছে। সঙ্গত কারণে আমরা যারা দেশপ্রেমিক এবং মেধাবী মানুষ, আমরা এটার শান্তিপূর্ণ উপায়ে আমাদের কথাগুলোকে আমরা জানিয়েছি কর্তৃপক্ষকে। কর্তৃপক্ষ বলেছে আমরা এটা বিবেচনা করব, এবং সেটার আলোকেই ওনারা ওনাদের প্রক্রিয়াগুলো শুরু করেছেন এবং তাৎক্ষণিকভাবে 9 জন জেলা প্রশাসক, প্রথমে 1 জন এবং পরবর্তীতে আরো 8 জন, এই 9 জন জেলা প্রশাসককে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করেছেন। যেটি আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে এই পর্যন্ত একসাথে এতগুলো জেলা প্রশাসকে প্রত্যাহার করা হয়নি, এবং এত বড় অনিয়ম
অথবা এত বড় কেলেঙ্কারি অথবা এই ধরনের প্রশ্নের মুখোমুখি কখনো হয়নি। এটি আমাদেরকে একেবারেই জেলা প্রশাসন এবং প্রশাসন ক্যাডারকে গোটা জাতির সামনে আলোচনা সমালোচনা যেভাবে আমরা বলি না কেন জাতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এটি আমরা বারবার বলেছি এবং আমরা বলেছি যে যে ক্ষতিটুকু আমাদের হয়েছে সেটিকে রিপেয়ার করতে হবে। যদি রিপেয়ার করতে হয় তাহলে ঠিক ওই আগে আমরা যে সিদ্ধান্ত উপনীত হয়েছি মেধা, সততা এবং দক্ষতা, এই ৩ বিষয়কে সামনে নিয়ে এসে আপনারা কাজ করেন এবং যাদের বিষয়ে অভিযোগ আছে তাদেরকে প্রত্যাহার করেন এবং কোথাও যদি কোনো অনিয়ম হয়ে থাকে সে অনিয়মগুলোকে আপনারা খতিয়ে দেখেন এবং এই অনিয়মগুলো পুষিয়ে নেওয়ার জন্য, এই ক্ষতিগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য আইনি প্রক্রিয়ায় নীতিমালার ভিতর থেকে নিয়মতান্ত্রিক ওয়েতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কি সমাধান আছে সেগুলো আপনারা খুঁজে বের করেন এবং আমরা কর্তৃপক্ষ দেখলাম যে এর মধ্যে এর মধ্যে অনেকে যোগদানও করেছেন এবং বেশ কয়েকজন জেলা প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধনও হয়েছে, বিক্ষোভ হয়েছে। এটা তো প্রশাসন ইতিহাসে কখনো আমরা দেখি নাই। এই বিষয়টাকে আমি আপনি কিভাবে দেখেন? আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি জেলা প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধন হওয়া বা তারা আমাদেরই কলিগ, আমাদেরই বন্ধু, আমাদেরই বেস্টমেট অথবা আমাদের সিনিয়র অথবা আমাদের জুনিয়র। এটি আমার কাছে খুব বেশি শোভনীয় মনে হয়নি। কারণ হচ্ছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধন কেন হবে? জেলা প্রশাসককে আমরা অতীতে দেখেছি সাধারণ মানুষ সাদরে গ্রহণ করেন। সাধারণ মানুষ অভিনন্দন জানান। সাধারণ মানুষ জেলা প্রশাসককে অভিনন্দন জানাতে ফুল নিয়ে, মিষ্টি নিয়ে জেলা প্রশাসকের বাসায় এবং অফিসে ঠিক। আসেন। কিন্তু এবারে ব্যতিক্রম হয়েছে যেটি আমাদেরকে একেবারেই কষ্টের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। এটি একটি বিষয়। আরেকটি যে বিষয়টি আপনারা বলেছিলেন যে আম তাহলে কোন উপায়ে এটার সমাধান বের করা যায়? আর যেহেতু জেলা প্রশাসকেরা যোগদান করেছেন, এটি যোগদান এবং প্রত্যাহার কোনটিই সমস্যা নয়। এখানে যদি কর্তৃপক্ষ মনে করে ১ দিনের ব্যবধানে ১ ঘন্টার নোটিশে যেকোনো জেলা প্রশাসককে প্রত্যাহার করতে পারেন। শুধু জেলা প্রশাসক কেন? সরকারি যেকোনো কর্মচারীকে যেকোনো জায়গা থেকে সরকার চাইলে উঠায় আপনারা নিতে কি পারে। এখনো আশাবাদী যে সরকার তাদেরকে প্রত্যাহার করবে? আমরা মনে করি এটা আমাদের আশা বা দাবি বা প্রত্যাশার সাথে বিষয় নয়। এটা গোটা জাতির প্রত্যাশার বিষয় যে যেখানে অসুবিধা হয়েছে, যেখানে অনিয়ম হয়েছে সঠিক। সেখানে সরকার হাত দেবেন। এটি আমাদের বিষয়। আমরা তো এই জাতির বাইরে না। আমরা এই জাতির ভিতরেরই সদস্য, তাই না? সুতরাং জাতির যে আশা, জাতির যে প্রত্যাশা সেটার সাথে আমরা যাব। আচ্ছা, আমি আরেকটা জিনিস শুনতে পাচ্ছি এখন অনেকেই বলছেন যে শুধু জেলা প্রশাসক না, এই যে একটা ফ্যাসিবাদের পতন হলো, যারা এই ফ্যাসিবাদের দোসর ছিল বিগত সরকারের আমলে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সচিবালয় বা প্রধান উপদেষ্টা কার্যালয় বা এটসেট্রা, এটসেট্রা। এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ পদ থেকে কাউকে সরানোই হয় নাই। এই 95% কর্মকর্তা এখনো বসে আছেন। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন? দেখুন আমি এই উপসচিব হিসেবে আমি খুব বেশি দাবি করতে পারি না যে আমি অনেক সিনিয়র লেভেলের কর্মকর্তা। বাট আমার যে চাকরির যে বয়স তাতে আমি বলতে পারি যে রাষ্ট্রের অনেক কিছু বোঝার মতো ক্ষমতা আমার হয়েছে এবং সে জ্ঞান সে মেধা নিশ্চয়ই আমরা অর্জন করেছি। সে ঠিক এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই সেটি হচ্ছে আপনার সারা বাংলাদেশ কেন গোটা দুনিয়াতেই যারা গণহত্যা করেছে তাদের বিরুদ্ধে মানুষ কথা বলছেন এবং তাদের বিরুদ্ধে মামলা হচ্ছেন, দাবি উঠেছে এই গণহত্যা এবং ফেসিবাদের যারা দোষর তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয়, বিচারের মুখোমুখি করা হয়। বাংলাদেশে অনেকগুলো মামলা হয়েছে এই বিগত মানে যেটি আমরা বলি পতিত সরকারের প্রধান সহ যারা সহযোগী ছিলেন তাদের বিরুদ্ধে। সুতরাং এটি একটি জনদাবি, গণদাবি। যারা এই ফেসিবাদকে সহযোগিতা করেছেন অতীতে, ফেসিবাদী সরকারের অন্যায় আবদার এবং আদেশ প্রতিপালনে সচেষ্ট ছিলেন, কাজ করেছেন, তাদেরকে এই বিচারের মুখোমুখি হতে হবে। সুতরাং সেজন্য আমরা বলব যে আমরা বারবার বলছি গণহত্যাকারী কোনো সরকারের সহযোগী, ফেসিবাদী সরকারের কোনো সহযোগী যাতে কোথাও কোনোভাবে দাঁড়াতে না পারে সেজন্য যাতে প্রশাসন অ্যাক্টিভ হয় এবং একই সাথে যারা এর সাথে জড়িত তাদেরকে যাতে সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব না দিয়ে পুরস্কৃত না করা হয় অথবা প্রমোট করা না হয়। এটি আমাদের সঠিক। দাবি ছিল এবং এটি আপনারা যারা সাংবাদিকতা করছেন গত ৩০-৩৫ বছর ধরে আপনাদেরও একই দাবি। অবশ্যই এটা আমরা হচ্ছে সেটা জনগণের একই দেখে দাবি। আসছি। জি, দীর্ঘদিন থেকে প্রশাসন বিটে কাজ করে আমাদের মধ্যেও কিন্তু যে আকাঙ্খা তৈরি হয়েছিল, তা আমরা কোনদিন পাইনি। এবারই ১ম আমাদের একটা আশা ছিল যে গত ২৫-৩০ বছরে যা হয়নি,
এবার অন্তত ডক্টর ইউনূসের সরকার সেই পেশাদার প্রশাসন গড়তে সক্ষম হবে। বিশেষ করে যারা ফ্যাসিস্ট সরকারের দোসর, তাদেরকে বিদায় দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু দুঃখজনক হলো আমরা দেখতে পাচ্ছি এই সরকারের মেয়াদ প্রায় ১.৫ মাস অতিবাহিত হয়ে গেছে। কিন্তু আমাদের যে পর্যবেক্ষণ তাতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদের দোসর সবাই এখনো যার যার চেয়ারে বহাল আছে। তো তাদেরকে বহাল রেখে এই প্রশাসন সংস্কার করা আমাদের তো মনে হয় না যে সম্ভব হবে। আমি আপনার সাথে উইথ ডিউ রেসপেক্ট একটু দ্বিমত পোষণ করি। যেহেতু এখন দ্বিমত পোষণ করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। অবশ্যই, এর অবশ্যই। আগে এর আগে মত প্রকাশ করা যেত না। এখন দ্বিমত প্রকাশ করার একটা পরিবেশ তৈরি হয়েছে। সেজন্যই আমি বলব, আমি একজন সরকারি কর্মচারী নই, একজন সাধারণ মানুষ হিসেবেই, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলতে চাই, যেটি হচ্ছে যে কি ৪৫ দিন আসলে খুব বেশি সময় নয়। গত ১৫ বছর ১৬ বছরের যে জঞ্জাল তৈরি হয়েছে সেটি পরিষ্কার করার জন্য কিন্তু ৪৫ দিন কোনোভাবে মানে বেশি সময় নয়। বাট আমি মনে করি সরকার নিশ্চয় আন্তরিক এই বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য। আমি মনে করি সরকারের যদি কোথাও যদি আন্তরিকতার ঘাটতি থাকে, সেটিকে পুষিয়ে নেওয়ার মতো যথেষ্ট সুযোগ এবং আমি যেটাকে বলবো অপরচুনিটি নিশ্চয়ই সরকারের রয়েছে। নিশ্চয়ই সরকার এগুলোকে বিবেচনা করবে। এটি নবী আমার করিম ধারণা। ভূঁইয়া, আপনি এটা যেহেতু আমার বললেন যে আশাবাদ। দ্বিমত প্রকাশ করার সুযোগ এখন তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে। তা আমি আপনারই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার একটা মত দিতে চাই যে এই সব কর্মকর্তারা চিহ্নিত, আমরাই চিনি যে কারা ফ্যাসিবাদের দোসর, কারা এই রেজিমকে টিকিয়ে রাখার জন্য প্রাণপণ লড়ে গেছে। যখন জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে অব্যাহতভাবে গুলি করা হচ্ছে এবং কয়েকশো মানুষ মারা গেছে, শাহাদত বরণ করে, তখনও তারা কিন্তু এই গুলি অব্যাহত রেখেছে। তখনও তারা শেষ মুহূর্ত পর্যন্ত এই হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য এক শ্রেণীর দলবাজ আমলারা তারা কিন্তু চেষ্টা করেছে। তো এইসব আমলাদের সরাতে তো ৪৫ মিনিট লাগার কথা না, ৪৫ মিনিটও দেরি হওয়ার কথা না কেন, কিন্তু এই ৪৫ দিনে তারা পারলো না। এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? আমি আমি মনে করি একটি সরকারের সক্ষমতা অর্জন করার জন্য কিছু সময় দেওয়া উচিত। আমি সেই জায়গাটিতেই ফোকাস করতে চাই। সরকার সক্ষমতা অর্জন করুক এবং আমি বলছি না যে অক্ষম, কিন্তু নিশ্চয়ই সক্ষমতা আছে। আরো বেশি সক্ষমতা অর্জন করতে পারলে নিশ্চয়ই কাজগুলা করা সম্ভব হবে। আচ্ছা, এটি আমি এটি আমার ধরে নিলাম ব্যক্তিগত মতামত। আমরাও চাই যে সরকার সক্ষমতা অর্জন করুক। আমি এখন আরেকটা প্রসঙ্গে আসতে চাই এবং যে আমরা সরকারের সক্ষমতা অর্জন করার জন্য যে বিষয়টি সবার আগে জরুরি, সেটি হচ্ছে মেধার ভিত্তিতে জ্ঞান বিলাসী মেধাভিত্তিক একটি প্রশাসন গড়ে তোলা দরকার। এবং অতীতে মেধাবী মানুষদেরকে আপনার মূল্যায়ন না করার কারণে অনেক জঞ্জাল তৈরি হয়েছে। এখন রাইট, আমি মনে করি সরকারের জন্য একটা সুযোগ এসেছে। প্রকৃত মেধাবী যারা, সত্যিকার অর্থে দেশপ্রেমিক যারা, সত্যিকার অর্থে সৎ যারা এবং সত্যিকার অর্থে দক্ষ যারা, তাদেরকে সামনে নিয়ে আসলে আমি মনে করি যে এটি হবে সবচাইতে এই সরকারের জন্য বড় সক্ষমতার জায়গা। এবং এই সঠিক। সক্ষমতা দিয়েই যে কোনো ধরনের চ্যালেঞ্জ এই সরকার মোকাবিলা করতে পারবে। আচ্ছা, আমার একেবারেই আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। আমরা জানি যে প্রশাসনে বেশিরভাগ কর্মকর্তা অরাজনৈতিক। আমার মতে ৫ থেকে ১০% কর্মকর্তা তারা দলবাজ এবং দলীয় ক্যাডার। বাকি কিন্তু ৯০% কর্মকর্তা, অনেক ক্ষেত্রে 90% কর্মকর্তা কিন্তু প্রফেশনাল। তারা আমাদের প্রশাসনের যে অনিয়ম, যে একটা কর্মকর্তাকে বাধ্য করা হয়, এটা দলীয়ভাবে ঠেলে দেওয়া হয়। কাউকে দলীয় ট্যাগ লাগানো হয় প্রমোশন না দেওয়ার জন্য, কেউ আবার প্রমোশন ভালো পোস্টিং পাওয়ার জন্য নিজের থেকেই একটা দলের সাথে মিশে যেতে চেষ্টা করে। কিন্তু দেখুন আমরা তো স্বপ্ন দেখি। দেখুন কারো রাজনৈতিক পরিচয় থাকা দোষের না। এবং অতীতে আমরা দেখেছি অনেক সিএসপি অফিসার ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন, ছাত্র বিভিন্ন হল ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন। আমি অতি সাম্প্রতিক সময়ে একজন কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ। তিনি আমার জানা মতে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের সম্ভবত বিপি অথবা জিএস ছিলেন এবং তিনি একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এটি দোষের কিছু নয়, কিন্তু যখন আমরা সরকারি কাজ করি তখন আমাদের আচরণে, আমাদের কর্মে, আমাদের আদর্শে সেটি যাতে প্রতিফলিত না হয় সেটি দেখার বিষয়। আমরা যদি সেটিকে নিশ্চিত করতে পারি
একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় অথবা রাজনৈতিক সংশ্লেষ এটি কোনোভাবেই একজন ব্যক্তির কর্মকে প্রভাবিত করার কথা নয়। যদি তিনি তার কর্মের প্রতি একেবারে একনিষ্ঠ থাকেন এবং শপথবদ্ধ থাকেন এই দেশটাকে তিনি সার্ভিস দিবেন, তাহলে এটি হওয়ার কথা নয়। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমি মনে করি যে একজন কর্মকর্তার যখন পদোন্নতির সময় আসে, তখন তাকে সে কোন দলের দিকে বা আরো তথ্য জানা প্রয়োজন। এসএসবির এই যে একটা আরো তথ্য জানা প্রয়োজন উল্লেখ করে কাউকে বাদ দিয়ে দেওয়া হয়। আপনি কি মনে করেন যে আমাদের যে পদোন্নতি বিধিমালা, এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মতো বিধিমালা? আমি আমি আপনাকে বলি, আমি আমার বেসের একদম শুরুর দিকে এটি স্বীকৃত। মহামান্য রাষ্ট্রপতি সই করে আমাকে বলেছেন, তুমি মেধাবী মানুষ। যেহেতু আমি প্রথম সারির একেবারে প্রথম কয়েকজনের ভিতরে আমার মেধাস্থান, এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রের স্কলারশিপ নিয়ে সেখান থেকে মাস্টার্স করেছি এবং আমার পিএইচডি শেষের পথে। আমি সেখানে দুটো বিশ্ববিদ্যালয়ে পড়াতাম। হ্যাঁ, এখনকার যিনি প্রধান উপদেষ্টা তার সম্পর্কে, তার রেটরিক্যাল অ্যাবিলিটি সম্পর্কে এটি চ্যাপ্টার ছিল আমি যেখানে পড়াতাম সেই ইউনিভার্সিটিতে, হিউম্যান কমিউনিকেশন চ্যাপ্টারে, এবং উনি জানেন আমি ওখানে পড়াই সেটা। এবং এই আমি যেটাই বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই যে অতীতে রাজনৈতিক সংশ্লেষের কারণে মেধাবী মানুষদেরকে যে ভিকটিম করা হয়, সরকারি কর্মকর্তাদের যে ভিকটিম করা হয়, তার জ্বলন্ত উদাহরণ আমি নিজেই। সুতরাং আপনি আমি মনে করি, এবং আপনার স্ত্রী। হ্যাঁ, এবং আমার স্ত্রী তিনিও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমার মতো একই স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছেন এবং আপনার এবং ৩ বার পদোন্নতি বঞ্চিত। 4 বার 4 বার। ৪ বার, এখন ৪ আমি বার। হ্যাঁ, আমি যেটি বলবো সেটি হচ্ছে আমাদের দহন আছে, কষ্ট আছে। যেহেতু আমাদের দহন এবং কষ্ট আছে, ভবিষ্যতে যাতে কেউ এই অস্ত্রটি ব্যবহার করে কাউকে আঘাত না করে, কেউ যাতে কষ্ট না পায়, সেজন্য আমাদের কাজ করা উচিত। সেজন্য আমি যখন অর্গানাইজেশনাল কমিউনিকেশন পড়ছিলাম, তখন আমি নিজেই একটা বিষয়কে নিয়ে কাজ করছিলাম। সেটা হচ্ছে বাংলাদেশের এই ব্যুরোক্রেসিতে প্রমোশনের যে বিষয়টি, এইটি এত লুকোচুরি হবে কেন? এটি ওপেন থাকবে। যিনি সঠিক। প্রমোশন পাবেন, যিনি প্রমোশন পাবেন তিনি যেরকম তার ব্যাংকে কত টাকা আছে ঘরে বসে দেখতে পারেন। তার প্রমোশন হবে কিনা তিনি যাতে ঘরে বসেই বুঝতে পারেন যে আমার ঠিক এই কারণে আমার প্রমোশন হওয়া দরকার, আর ঠিক এই কারণে আমার প্রমোশন হওয়া উচিত নয়। এটি যাতে ওপেন থাকে। সেজন্য আমি সেদিন আমাদের একটা মিটিং আমি কথা বলেছি। আমি বলেছি যে কি প্রশাসনিক সংস্কার সংক্রান্ত যে বিষয়গুলো আছে জনপ্রশাসন সংস্কারে, সেখানে আমি আমার ইনপুট দিতে চাই। আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিছু জ্ঞান অর্জন করেছি, যে জ্ঞানটি আমি এখানে আমার দেশের এবং সার্ভিসের কাজে লাগাতে চাই। এবং আমার বিশ্বাস যদি আমরা এরকম ওপেন করে দিতে পারি, একেবারে পরিষ্কার করে দিতে পারি, তাহলে এই যন্ত্রণাও থাকবে না, এই বঞ্চনাও থাকবে না, এবং প্রশাসনের গায়ে যে আরো তথ্য দরকার যে কলঙ্ক, সেটি আমরা হ্যাঁ, মুছে দিতে হ্যাঁ, পারবো। হ্যাঁ। সঠিক। আমি আপনার সাথে একমত। আমিও চাই যে এইটা বন্ধ হোক। যতদিন পর্যন্ত এই পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে এই যে একটা কালা কানুন ইউজ করা হয়, এই পদ বন্ধ না করা পর্যন্ত প্রশাসনের দলবাজি বন্ধ হবে না। তো আমরা রাইট। প্রত্যাশা করব, আপনার সাথে একমত। নুরুল করিম ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছেন। আশা করছি ভবিষ্যতে আবার কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে পারবো। আপনার আজকের মতো আপনার চ্যানেলের আপনার চ্যানেলের যারা শ্রোতা দর্শক সকলকে আমার পক্ষ থেকে এবং আমার প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।